প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি বাংলা ব্যাকরণের সমাস শুরু করব। তো তোমাদের আমি সমাসটা খাতায় লিখে বুঝিয়ে দেব, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড তো নেই, তো একটু বুঝতে চেষ্টা করবে। খাতার মধ্যে লিখে বুঝালে তোমরা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে। আচ্ছা, আমরা যে সমাস আমরা পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে সমাস কি। তো সমাসের সংজ্ঞা যেটা আমরা পাই যে অর্থপূর্ণ দুই বা বহুপদের মিলনকে সমাস বলে। আমি শুরু করে লিখে তারপর তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, এবং আমি আজকে একটু অন্যভাবে তোমাদের বুঝিয়ে দেব, যেটা তোমাদের খুব বুঝতে খুব সহজ হবে। এবং তোমরা যদি একটু খেয়াল করো তাহলে সমাস নির্ণয়, যেটা তোমাদের প্রশ্নপত্রে আসে, যেটা পরীক্ষায় আসে সাধারণত, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সেটা বের করতে পারবে। তো দেখো, আমি লিখেছি সমাস। তো সমাস কি? সমাস হচ্ছে আমরা যে সংজ্ঞা দ্বারা আমরা জানি যে অর্থপূর্ণ দুই বা বহুপদের মিলনকে সমাস বলে। তো আমি বলবো সমাস হচ্ছে একটা বড় অংশকে ছোট করার নামই হচ্ছে সমাস। একটা বড় অংশকে যখন ছোট করে সেটা হচ্ছে সমাস। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই যাতে তোমরা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারো। একটা শব্দ শোক সভা, দেখো শোক সভা একটা শব্দ। শোক সভা শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো। শোক শব্দের অর্থ হচ্ছে দুঃখ, এবং সভা হচ্ছে যেখানে অনেকজন লোক জমায়েত হয়ে দুঃখ প্রকাশ করে, সেটাকেই শোক সভা বলে। তো সে অর্থ যদি আমরা লিখি তো কি লিখবো? সুখ প্রকাশের সভা। সুখ প্রকাশের সভা। তো সুখ প্রকাশের সভা মানে সুখ সভা। তো আমরা কি বলবো যে একটা বড় অংশকে যখন ছোট করে তখন সেটাই হচ্ছে সমাস। এখন সমাস হচ্ছে যেটা সহজভাবে আমরা বলতে পারি যে যখন একটা বড় অংশ থেকে ছোট অংশে পরিণত হয়, সেই ছোট অংশটাকেই সমাস বলে, সেই ছোট অংশকে সমাস বলে। আমরা একে সমাস বলবো। সুখসভা হচ্ছে সমাস, ঠিক আছে? এখন যে বড় অংশ থেকে ছোট অংশ হচ্ছে, সেই বড় অংশকে আমরা তিনটে নামে জানি। সেই বড় অংশটা তিনটে নাম আছে। একটা হচ্ছে ব্যাস বাক্য, সমাস বিগ্রহ বাক্য, আর একটা হচ্ছে সমাস বাক্য, ঠিক আছে? এটার হচ্ছে তিনটে নাম: ব্যাস বাক্য, সমাস বাক্য। এটার হচ্ছে তিনটে নাম। একটা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। তো আমরা দেখলাম যে সমাস হচ্ছে একটা বড় অংশ থেকে ছোট অংশ করা। যখন একটা বড় অংশ থেকে ছোট অংশ হয়, সেই ছোট অংশকে সমাস বলে, এবং যে বড় অংশ থেকে হচ্ছে সেই বড় অংশটাকে সমাস বাক্য, বিগ্রহ বাক্য এবং ব্যাস বাক্য বলে, ঠিক আছে? এখন সমাসের কাজ কি? সমাস কি করে? সমাসের কাজ হচ্ছে সাধারণত তিনটে। এই যে একটা বাক্য আমরা পেলাম, এই যে শোক প্রকাশের সভা, সেই এখানে দেখো আমরা জানি একটা বাক্যের মধ্যে যা যা ব্যবহৃত হয়, যা যা বসে, তার সবকটি এক একটা অর্থপূর্ণ পদ। তো সমাস কি করে? প্রত্যেকটা পদকে, অনেকগুলো পদকে একটা পদে পরিণত করে। দেখো এখানে অনেকগুলো, তিনটে পদ আছে। এখানে আমরা যে বাক্যটা পেয়েছি, এখানে সুখ প্রকাশের সভা, তিনটে পদ আছে। সেই তিনটে পদ কিন্তু এখানে এক পদে পরিণত হয়েছে। তাই সমাসের প্রথম কাজ হচ্ছে একপদীকরণ। আমি তোমাদের একটু ড্রয়িং এঁকে আমি তোমাদের বুঝিয়ে দেই, যাতে তোমরা বুঝতে খুব সুবিধা হয়, তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, সমাসের প্রথম কাজ হচ্ছে একপদীকরণ, ঠিক আছে? যে আমরা জানি একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে, সেই সব পদগুলোকে, যতগুলো পদ থাকবে সব পদকে একটা পদে পরিণত করে কাজে সমাসের প্রথম কাজ হচ্ছে একপদীকরণ। 2 নম্বর হচ্ছে, দেখো একটা বাক্য সে
একদম ছোট না, সে বড় বাক্য, একটা বড় বাক্যকে, একটা বড় অংশকে সে কি করে ছোট করে। সমাসের 2 নম্বর কাজে একটা বড় অংশকে ছোট করা। কাজেই সমাসের দ্বিতীয় কাজ হচ্ছে সংক্ষেপণ। আমরা 2 নম্বর কাজটা লিখব সংক্ষেপণ। আমরা দ্বিতীয় কাজ হচ্ছে সমাসের সংক্ষেপণ। ঠিক আছে, এখন সমাসের তৃতীয় কাজ কি, 3 নম্বর কাজ কি? সমাসের তৃতীয় কাজ হচ্ছে, দেখো, একটা বাক্যের মধ্যে আমরা যে পদগুলো পাই সেই পদগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে, সাজিয়ে এক পদের অর্থপূর্ণ একটা পদে পরিণত করে। ক্রমান্বয়ে পদগুলো সাজিয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি কিংবা বাক্যের অর্থ প্রকাশ করে। ক্রমান্বয়ে না বসালে সে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না। আমরা যদি এখানে একটা বাক্য আছে, দেখো, শোক প্রকাশের সভা, তো সেটা, এই বাক্যটাকে আমরা যদি ক্রমান্বয়ে সুন্দরভাবে না বসিয়ে আমরা যদি এলোমেলোভাবে বসাই, তখন আমরা অর্থপূর্ণ কোনো পদ পাবো না। যদি আমরা বলি প্রকাশের সুখ সভা কিংবা সভা প্রকাশের সুখ, এখন এটা যেমনি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি হয় না, তেমনি বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। কাজেই সমাসের তৃতীয় কাজ হচ্ছে, 3 নম্বর কাজ হচ্ছে পদের মিলন ঘটানো। ঠিক আছে, পদের মিলন, এই গেল সমাসের 3টে কাজ। কাজে আমি আবার একটু রিভিউ করছি যে একটা বড় অংশকে ছোট করার নামই হচ্ছে সমাস। যে বড় অংশটা থেকে একটা ছোট অংশ হচ্ছে, সেই ছোট অংশকে বলে সমাস, এবং বড় অংশটাকে বলে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। সমাসের 3টি কাজ, একটা বড়, প্রথম হচ্ছে পদের একপদীকরণ। একটা অনেকগুলো পদ থাকে একটা বাক্যে, সেই পদগুলোকে একটা পদে পরিণত করে। 2 নম্বরে একটা বড় বাক্যকে একটা ছোট অংশে পরিণত করে, সংক্ষেপণ। তৃতীয়ত হচ্ছে বাক্যে ক্রমান্বয়ে অনেকগুলো পদ বসে মিলন ঘটায়, পদের মিলন ঘটায়। কাজেই সমাসের তৃতীয় কাজ হচ্ছে, 3 নম্বর কাজ হচ্ছে পদের মিলন। ঠিক আছে, এখন আমরা দেখব কি, এই যে একটা বাক্য, এটা কিন্তু বাক্য, শোক প্রকাশের সভা, এটা হচ্ছে বাক্য। এই শোক প্রকাশের সভা যতগুলো পদ আছে, একটা সমস্ত বাক্য, এটা হচ্ছে একটা সমস্ত বাক্য। শোক প্রকাশের সভা হচ্ছে সমস্ত বাক্য। একটা সমস্ত বাক্য একটা সমস্ত পদে পরিণত হয়েছে। একটা পুরো বাক্যটা এই পদের মধ্যে পরিণত হয়েছে। কাজেই এই সমাসকে আমরা, যে শোকসভাকে আমরা সমাস বলি, তো সেই শোকসভাকে আমরা সমস্ত পদও বলতে পারি। সমস্ত পদ, ঠিক আছে, সমস্ত পদ বলতে পারি। যেহেতু একই বাক্যের মধ্যে সমস্ত বাক্যটি এখানে সমস্ত পদের মধ্যে গিয়ে মিশেছে, সেই জন্য এটাকে আমরা সমস্ত পদও বলি। এত গেল সমাসের কাজ কি, কিংবা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে আমরা বুঝে গেলাম। এখন দেখো আরেকটা জিনিস, এই যে শোকসভা, সেটা হচ্ছে পদ। আমরা যদি, এটা কিন্তু পদ, আমরা যদি অর্থ অনুসারে, এটা কিন্তু আমরা মনে করি এটা শব্দ পদ, তো আমরা যদি অর্থ অনুসারে এটাকে আলাদা করি, পদ অনুসারে নয়, মানে শোক একটা শব্দ এবং সভা একটা শব্দ, তো আমরা যদি আলাদা করি, আমরা পরপর 2টা পদ পাই। একটা দেখো, আচ্ছা, এই যে আমরা শোক এবং সভা, আমরা যদি অর্থ অনুসারে আলাদা করি, আমরা প্রথম একটা পদ পাবো এবং পরে আরেকটা পদ পাই। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে পরপদ। তো প্রথম যে শুরুতে যেটা পদ থাকে সেটাকে বলে পূর্বপদ, এটাকে বলবে পূর্বপদ। পূর্বপদ হচ্ছে এখানে শোক এবং পরপদ হচ্ছে সভা। এরপরেরটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি দেখি, দেখো, এই যে সমস্ত পদ, এটাকে তো সমস্ত পদ বলে, শোকসভাকে সমস্ত পদ বলে। সমস্ত পদে যে পূর্বপদ
বা পরপদ আছে, পূর্বপদে আছে কি আছে শোক এবং পরপদে আছে সভা। সমস্ত পদে যে দুইটা পদ আছে শোক এবং সভা, সেটা আমরা কি দেখি ব্যাস বাক্যের মধ্যেও আমরা দেখতে পাই। এই যে ব্যাস বাক্যের মধ্যেও আমরা শোক এবং সভা দেখতে পাই। যেহেতু সমস্ত পদের দুইটা পদ ব্যাস বাক্যের মধ্যেও আছে, সেজন্য আমরা এই সমস্ত পদকে আমরা সমস্যমান পদ বলেও জানি। সমস্যমান পদ, সেজন্য এটাকে আমরা সমস্যমান পদ বলেও জানি। ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি সমাস কি। সমাস হচ্ছে একটা বড় অংশকে ছোট করার নামই সমাস। যখন একটা বড় অংশ থেকে একটা ছোট অংশে পরিণত হয় সেই ছোট অংশকে সমাস বলে, এবং বড় অংশটাকে যে বড় অংশটা থেকে হচ্ছে সেই বড় অংশটাকে তিনটে নামে জানি আমরা। এক নম্বর হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। সমাসের কাজ কি? সমাসের কাজ তিনটা। প্রথমত, একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে, সব পদগুলোকে একটা পদে পরিণত করে। দুই নম্বর হচ্ছে একটা বাক্য অনেকটা বড়, একটা বড় অংশ, সেই বড় অংশটাকে ছোট করে। সেহেতু দ্বিতীয় কাজ হচ্ছে সংক্ষেপণ। তৃতীয়ত হচ্ছে বাক্যের মধ্যে অনেকগুলো পদ ক্রমান্বয়ে বসে পদের মিলন ঘটায়। কাজেই সমাসের তৃতীয় কাজ হচ্ছে পদের মিলন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে বাক্যের মধ্যে সমস্ত পদগুলো, যতগুলো পদ আছে সব পদ কিন্তু আমরা এখানে পাই। এই পদের একটা বাক্যের পদগুলো গিয়ে এখানে মিলেছে। তো সুখ প্রকাশের সভা, আমরা প্রকাশের সভা যেটা এক পদে হয়েছে, যেটা আমরা এখানের মধ্যে সমস্ত পদগুলো পেয়ে গেছি, সেজন্য আমরা সমাসকে সমস্ত পদ বলেও জানি। ঠিক আছে। এখন আমরা যদি এই যে সমস্ত পদের যে আমরা লিখেছি সুখসভা, সেই সুখসভাকে যদি আমরা অর্থ অনুসারে আলাদা করি, তখন দুইটা শব্দ পাই, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে সভা। তো প্রথম যেটা শুরুতে যেটা শব্দ কিংবা পদ, সেটা হচ্ছে পূর্বপদ, এবং পরে যেটা পদ পেলাম সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদও আমরা বলতে পারি। ঠিক আছে। এখন দেখো এই যে সমস্ত পদের যে দুইটা পদ শোক এবং সভা, পূর্বপদ এবং উত্তরপদ, আমরা পূর্বপদ আর উত্তরপদ বলবো এখন। যে সমস্ত পদে যে পূর্বপদ এবং উত্তরপদ আমরা পেয়েছি, সেই সমস্ত পদে পূর্বপদ এবং উত্তরপদ আমরা ব্যাস বাক্যের মধ্যে পাই। ব্যাস বাক্যেও আছে আমরা দেখো শোক এবং সভা। কাজেই সমস্ত পদেও আছে, আবার ব্যাস বাক্যের মধ্যেও আছে। তখন আমরা এই সমস্ত পদ কি, এটাকে আমরা সমাসকে আবার সমস্যমান পদও বলে জানি। এখন সমস্যমান পদ যদি তোমাদের আসে কিংবা তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে সমস্যমান পদ কি, তখন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে সমাসকেই সমস্যমান পদ বলে। কেন বলা হয় যে সমাসের মধ্যে যেহেতু যে পদগুলো আছে সেগুলো ব্যাস বাক্যের মধ্যেও আছে, সেজন্য সমাসকে সমস্যমান পদ বলা হয়। ঠিক আছে। কাজেই তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে সমাস কি এবং সমাসের কাজ কি। তো তোমরা এই খাতাতে এই যা লিখে দিয়েছি তোমরা খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে, তারপরে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। আর নেক্সট দিন আমরা এই সমাসের প্রকারভেদ শুরু করব। সমাসের আরেকটু দিক আছে, আরেকটু একটা অংশ রয়েছে, সেটা শেষ করে সমাস কয় প্রকার, সমাস কি কি, কত প্রকার, কিভাবে সমাস নির্ণয়, সেগুলো তোমাদের বুঝিয়ে দেব। তো আজকে এতটুকু থাক, তোমরা ঘরে দেখবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে।